আলোচ্য বিষয় 2024 সালের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে ইংরেজির প্রথম সেটের প্রশ্ন এবং উত্তর পড়ানো হয়ে গেছে এবং সেখানে তোমাদের সিলেবাস নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। তোমাদের এই সেকেন্ড টেস্টের পূর্ণমান থাকবে 20, সময় পাবে তোমরা 40 মিনিট। তোমাদের এই পরীক্ষাটি আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। তোমরা যারা এর আগে ফার্স্ট সেট দেখোনি তারা চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো দেখো তোমাদের যেটা আছে, প্রথমে দেখো কি আছে, সেকশন এ। প্রথমে তোমাদের থাকছে একটা রিডিং কম্প্রিহেনশন, বা যেটা তোমার সিন বলছো। প্রথমে কি বলেছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন বিলো। তোমাদেরকে এই প্যাসেজটা পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো এটা তোমাদের যে লেসন 6 দ্য ক্লেভার মাঙ্কি, সেখানে নেওয়া হয়েছে। আশা করি তোমরা এটা পড়েছো, আমি তাও একবার পড়িয়ে দিচ্ছি। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। মানে এক সময় নদীর তীরে একটি বাঁদর থাকতো। দেখো এখানে দেখো কি লেখা আছে, ওয়ান্স আপন এ টাইম। এটা একটু শুরু করে নিচ্ছি। ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম মানে হচ্ছে এক সময়, ঠিক আছে। এই পুরোপুরি এই ফ্রেজটার মানে হচ্ছে এক সময়, ঠিক আছে। দেয়ার লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, হলো। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড। এটাকে কিন্তু আই এস এর উচ্চারণ যে আছে, এস এর উচ্চারণটা উচ্চ থাকবে, আইল্যান্ড বলবো। আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ, অর্থাৎ নদীর ঠিক মাঝখানে অনেক ফলের গাছের সমেত একটি ছোট্ট দ্বীপ ছিল। আইল্যান্ড মানে তাহলে কি হলো, আইল্যান্ড মানে হলো দ্বীপ, আইল্যান্ড মানে দ্বীপ। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ, অর্থাৎ মিষ্টি ও সরস ফল সেই গাছগুলোতে ফলেছিল। At a distance from the bank, at a distance from the bank, there was a huge rock in the river. অর্থাৎ তীর থেকে কিছুটা দূরে নদীতে একটি বিশাল পাথর ছিল। A part of it was above water. এর একটি অংশ ছিল জলের ওপরে। One day, একদিন, attracted by the delicious fruit, the monkey jumped to reach the rock and from there কি লেখা আছে, LEAPT, লেফট। এই কথাটা ভালো করে দেখো, ইন অনটু দ্য আইসল্যান্ড, ঠিক আছে। অর্থাৎ একদিন সুস্বাদু ফলের দ্বারা আকৃষ্ট হয়ে বাঁদরটি লাফিয়ে পাথরের কাছে পৌঁছালো এবং সেখান থেকে লাফিয়ে দ্বীপে গেল, ঠিক আছে। তো লেফট অনটু মানে হচ্ছে লাফিয়ে যাওয়া, ঠিক আছে। নট সো ডিফিকাল্ট আফটার অল, হি সেড টু হিমসেলফ। মোটেই খুব কঠিন ছিল না সর্বোপরি, সে নিজেকে বলল, ঠিক আছে। Soon he was enjoying the sweet fruit from the trees. শীঘ্রই সে গাছগুলি থেকে মিষ্টি ফল উপভোগ করতে লাগলো। There was hardly any other animal there, so he was in no danger. মানে সেখানে অন্য কোনো প্রাণী খুব কমই ছিল, তাই তার কোনো বিপদ ছিল না। Hence the monkey decided to visit the island every day. সুতরাং বানর প্রতিদিন এই দ্বীপটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তো এইটা হচ্ছে তোমাদের সিন, যেটা তোমরা লেসন 6-এ তোমরা অলরেডি পড়েছো। আমি তার বাংলাটা বলে দিলাম। এবার দেখো প্রথমে যে প্রশ্ন আছে, হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ, মাঙ্কি কোথায় বাস করত। তো তার উত্তর কোথায় কি লিখবে তোমরা, দ্য মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, মানে একটি নদীর তীরে বাস করত। হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড। ওই যে নদীর বুকে, নদীর রিভার আইল্যান্ড কেমন হয় দেখো, এটা কোন ধরনের একটা নদী। এবার রিভার আইল্যান্ড অনেকটা মাঝখানে এরকম একটা আইল্যান্ড থাকবে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে, এই গোড়াটাকে বলা হচ্ছে রিভার আইল্যান্ড, ঠিক আছে। বিকজ আদার দেন দ্য মাঙ্কি দেয়ার ওয়ার নো অ্যানিমেল, মানে বানর ছাড়া সেখানে কোনো পশু পাখি ছিল না, বা কম পশু পাখি সেখানে ছিল। হোয়াট ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি, কোনটা সেই বাঁদরটিকে খুব অ্যাট্রাক্ট করেছিল, ঠিক আছে, বা খুব আকর্ষিত করেছিল। দ্য মাঙ্কি গট অ্যাট্রাক্টেড বাই দ্য ডিলিশিয়াস ফুড, ওখানে যে সুন্দর সুন্দর লোভনীয় যে খাবার আছে, সরি এটা ফ্রুট হবে না, ফ্রুট হবে, ঠিক আছে, এটা হবে ফ্রুট, FRUIT, ফ্রুটস।
সুন্দর সুন্দর যে লোভনীয় ফল আছে সেটা তাকে আকর্ষিত করেছিল। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, অর্থাৎ যেটা সত্য সেখানে টি লিখবো, আর যেটা মিথ্যা সেখানে ফলস লিখবো। ফ্রুটস ওয়ার টেস্টি, অর্থাৎ ফলগুলো খুব সুস্বাদু ছিল, এটা একদম ঠিক, ট্রু লেখা হয়েছে। দ্য রক্স অন দ্য রিভার ওয়ার স্মল, পাথরগুলো ছিল খুব ছোট ছোট, একদম ভুল, তাই জন্য ফলস লেখা হয়েছে। দ্য মাঙ্কি এনজয়েড দ্য ফ্রুটস, অর্থাৎ সেই বাদকটি সেই ফলগুলো উপভোগ করেছিল, সেটাও কিন্তু ঠিক, যেন টি লেখা হয়েছে। দ্য মাঙ্কি গট ইনাফ কোম্পানি ইন দ্য আইল্যান্ড, অর্থাৎ বাদকটি অনেক সঙ্গী সাথী পেয়েছিল, কোম্পানি, এখানে ইনাফ কোম্পানি মানে হচ্ছে সঙ্গী সাথী, ঠিক আছে, এখানে সঙ্গী, কোম্পানি মানে হচ্ছে সঙ্গী, ঠিক আছে। বাঁদরটি কোনো সঙ্গী পেয়েছিল? কোনো সঙ্গী পায়নি, সেখানে তো সেরকম কোনো জীবজন্তু ছিলই না, তার জন্য তো মাংকিটা নিশ্চিন্তে ছিল, তো এটা হচ্ছে ফলস, ঠিক আছে। পরেরটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল কোয়েশন, এখানে তোমার থাকবে 2 নম্বর। মাই মাদার ইজ ড্যাশ এম এ, আমরা জানি যে এই যে এরকম যে ফুল ফর্ম যেগুলো থাকে, যেগুলো ফুল ফর্ম করতে হয়, সেগুলোর আগে অলওয়েজ কি থাকে? আগে অলওয়েজ অ্যান বসবে। ফাদার ওয়াজ লেট বাই, কি হবে দেখো, এইচটা তোমরা তো বলবে এটা একটা কনসোনেন্ট, কিন্তু তার আগে কেন এ বলছি? তো এইচ এর উচ্চারণটা দেখো, আমরা হাওয়ার বলি না, কি বলি? আওয়ার বলি, ঠিক আছে। তার জন্য এখানে কি বসে? অ্যান বসে। তারপরে দেখো, দা হুগলি রিভার ফ্লোজ ড্যাশ দ্য রবীন্দ্র সেতু, তো এটা কি হবে? আন্ডার দ্য রবীন্দ্র সেতু, রবীন্দ্র সেতু তলা দিয়ে হুগলি রিভার বয়ে যায়। ইট ইজ হট ড্যাশ সামার, হট ইন সামার, বোঝা গেল? এগুলো হচ্ছে তোমার সুইটেবল আর্টিকেল কোয়েশন হয়ে গেল। তারপরে দেখো তোমাদের এটা আসতে পারে, সার্কেল দ্য সাবজেক্ট এন্ড আন্ডারলাইন দ্য প্রেডিকেট, কোনটা সাবজেক্ট কোনটা প্রেডিকেট, সেটা তোমাদেরকে, যেটা সাবজেক্ট সেটাকে সার্কেল করতে হবে, আর যেটা প্রেডিকেট সেটাকে আন্ডারলাইন করতে হবে। তো আমি এখানে তোমাদের লিখিয়ে দিয়েছি, দেখো সাবজেক্ট হচ্ছে প্রথম যে বাক্যটা আছে, হেয়ার কামস দ্য গোলকিপার, এখানে সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট হচ্ছে দ্য গোলকিপার, ঠিক আছে। তোমার যদি পরীক্ষা আছে, দ্য গোলকিপারটাকে এরকম করে গোল করবে। আর প্রেডিকেট কি বলেছে? আন্ডারলাইন, হেয়ার কামস, এখানে আন্ডারলাইন করো। তো দেখো এখানে সাবজেক্টে লেখা আছে দ্য গোলকিপার, আর প্রেডিকেটে লেখা আছে হেয়ার কামস, ঠিক আছে। পরেরটা দেখো, এভরি ইভিনিং মাদার কুকস ফুড ফর আস, তো এখানে দেখো সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে মাদার, মাদার হচ্ছে সাবজেক্ট, আর প্রেডিকেট হচ্ছে এভরি ইভিনিং কুকস ফুড ফর আস, এটা হচ্ছে প্রেডিকেট, অর্থাৎ এইটা হচ্ছে প্রেডিকেট। তারপর দেখো 3 নম্বর, আই ডু নট নো হিজ ফুল নেম, এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হচ্ছে আই, আর ডু নট নো হিজ ফুল নেম এটা হচ্ছে প্রেডিকেট, সাবজেক্ট আই, ডু নট নো হিজ ফুল নেম এটা হচ্ছে প্রেডিকেট। তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মটা কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মটা হয় ইজ অথবা এম অথবা আর, এটা পার্সনের উপর নির্ভর করে, কোন পার্সনে তোমাদের বলেছে, যদি ফার্স্ট পার্সন হয়, সেকেন্ড পার্সন হয়, না থার্ড পার্সন, কোন পার্সনে বলছে সেটা, প্লাস ভার প্লাস আই এন জি, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম যেটা, দেখো এখানে আমরা এই ফর্ম অনুযায়ী আমরা করব। প্রথমে কি বলেছে? আই ড্যাশ এ বুক নাও, মাঝখানে বলেছে রিড, ঠিক আছে। তাহলে এখানে তোমাদের রিডের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম তোমার জানতে হবে। তো দেখো এখানে আমরা বললাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রথমে ইজ অথবা এম অথবা আর বসবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি বসবে। এখানে ভার্বটা কি? রিড। তাহলে আই এর সঙ্গে কি বসে? ইজ নাকি এম নাকি আই? আর। তো আই এর সঙ্গে আমরা জানি ইজ তো বসেই না, আই এর সঙ্গে আর বসে না, আই এর সঙ্গে এম বসে, তাহলে হবে এম। আর ভার্ব হচ্ছে রিড, তার সঙ্গে আইএনজি, ভার্বের যে আইএনজি ফর্ম যেটা আছে, ভার্বের আইএনজি ফর্ম, ভার্বটা কি আছে? রিড, তাহলে আর ই এ ডি, রিড, আই এন জি।
রিডিং, তাহলে এম রিডিং হলো, তাহলে লিখতে হবে আই এম রিডিং এ বুক নাও। তারপর দে, এবার দেখো দের, দের পরে কি আছে, প্লে, প্লে ইন দ্য ফিল্ড, ঠিক আছে, প্লে। তো দের পরে ইজ বসে না, দের পরে এম বসে না, দের পরে আর বসে, তাহলে দে আর, আর প্লে আছে, প্লে এর সঙ্গে আইএনজি যোগ হলে কি হবে, প্লেইং, দে আর প্লেইং ইন দ্য ফিল্ড। হি, হি এর পরে দেখো, হি এর পরে সবসময় ইজ বসে, হি ড্যাশ এ লেটার, ভার্ব আছে রাইট, তাহলে হি ইজ রাইটিং, হি ইজ রাইটিং এ লেটার। বোঝা গেল? এবার দেখো সেকশন সি তে চলে আসছি, যেটা তোমাদের রাইটিং স্কিল। তোমাদের কিছু হিন্টস দেওয়া হয়েছে, 5 নম্বরের প্রশ্ন পাবে তোমরা। এ ফক্স ফেল ইনটু এ ওয়েল, একটা কুয়োতে একটি শিয়াল পড়ে গেল, ফেল টু গেট আউট, সে বেরাতে পারলো না। এ গোট কেম, একটি ছাগল এলো, ফক্স আস্কড গোট টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য ওয়েল, অর্থাৎ শিয়ালটি বলল যে কুয়োর মধ্যে জল খেতে ছাগলটাকে, গোট জাম্পড হিম, অর্থাৎ গোট ঝাঁপিয়ে পড়লো কুয়োতে, ফক্স ক্লাইম্বড অন দ্য গোটস ব্যাক, গট আউট, অর্থাৎ এই ছাগলের পিঠে ভর দিয়ে শিয়ালটি উঠে পড়লো, গোট রিমেন ইন দ্য ওয়েল, ছাগলটি কুয়োর মধ্যেই পড়ে থাকলো। তো এইটা তোমরা কি দিবে হচ্ছে, নাম দিবে হচ্ছে দ্য ফক্স অ্যান্ড দ্য গোট, গল্পের নাম দিবে। যে দেখো কি লেখা আছে, ওয়ান্স দেয়ার ওয়াজ এ ফক্স, একদা সেখানে একটি কি ছিল, শিয়াল ছিল। হি ওয়াজ থার্স্টি, সে ছিল খুব তৃষ্ণার্ত, থার্স্টি মানে কি, তৃষ্ণার্ত, ঠিক আছে। হি ওয়েন্ট টু এ ওয়েল, সে একটি কুয়োর কাছে গেল। হি ট্রাইড টু ড্রিঙ্ক ওয়াটার, সে জল খেতে চেষ্টা করলো। বাই চান্স, হঠাৎ করে, হি ফেল ইনটু দ্য ওয়েল, সে সেই কুয়োতে পড়ে গেল। হি ওয়াজ স্যাড, সে খুব দুঃখী হয়ে গেল। এ গোট কেম দেয়ার, একটি ছাগল সেখানে উপস্থিত হলো। সি লুকড ইনটু দ্য ওয়েল, সে কুয়োর দিকে তাকালো। দ্য ফক্স সেড টু হার, অর্থাৎ শিয়ালটি তাকে বলল, দ্য ওয়াটার ইজ সুইট, জলটি হলো খুব মিষ্টি, প্লিজ কাম ইন, তুমি ভেতরে এসো। দ্য ফুলিশ গোট বিলিভড হিম, অর্থাৎ সেই বোকা ছাগলটা তাকে বিশ্বাস করলো। সি জাম্পড ইনটু দ্য ওয়েল, সে কুয়োর মধ্যে ঝাঁপ দিল। দ্য ফক্স ক্লাইম্বড আপ দ্য গোট, অর্থাৎ ওই ফক্স বা শিয়ালটা গোটের পিঠে ভর দিয়ে উঠে পড়লো। হি কেম আউট অফ দ্য ওয়েল, সে কুয়োর বাইরে বেরিয়ে এলো। দ্য গোট ডাইড দেয়ার, ছাগলটি সেখানেই কিন্তু মরে গেল। তো মোরাল কি, মোরাল মানে নীতি কথা কি, লুক বিফোর ইউ লিভ, ঠিক আছে, এটা হচ্ছে এর নীতি কথা। তো এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সেকেন্ড সেটের ইংরেজির প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের জন্য আমি আরো এক সেট, অর্থাৎ 3 নম্বর সেটের ইংরেজি প্রশ্ন উত্তর নিয়ে আসবো, তাই তোমাদের সকলকে এই চ্যানেল সঙ্গে থাকতে হবে। আর তোমাদের যে এটাই করলাম, এটাই যে হুবহু পরীক্ষা আসবে তা নয়, তোমাদের এরকম টাইপের প্রশ্ন পরীক্ষা আসবে, তোমরা তোমাদের বইটি খুঁটিয়ে পড়ো। এবং এই যে 3টে সেটের প্রশ্ন উত্তর করাচ্ছি, প্রথমে একটা সেট করিয়েছি, এখন করলাম একটা সেট করাবো, এগুলোর প্রশ্ন উত্তর ভালো করে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের পরীক্ষায় অনেক কিছু তোমরা কমন পেতে পারো। তো পরীক্ষা আসতে আর বেশি সময় নেই, তোমরা বলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করতে থাকো, ঠিক আছে।